মানছি পুরী আমাদের কাছে আলাদাই একটা ইমোশন, তবে ওড়িশা মানেই কিন্তু শুধুমাত্র পুরী নয়। পুরী ছাড়াও এই প্রতিবেশী রাজ্যে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তাই ভার্চুয়ালি তোমাদের সাথে নিয়ে মাত্র 1 রাত 2 দিনের একটা ছোট্ট ট্রিপের মাধ্যমে আমরা এক্সপ্লোর করতে চলেছি পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গলে ঘেরা ওড়িশার দারুণ কিছু অফবিট প্লেসেস। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, অসাধারণ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমিও দারুণ আছি আর দারুণ থাকবোই বা না কেন। এত সুন্দর একটা জায়গায় এসেছি, সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা একদম শুরু থেকে শুরু করি। আমাদের এবারের জার্নিটা শুরু তো হয়েছিল হাওড়া থেকেই, তবে স্টেশনটা ছিল হাওড়ার বদলে শালিমার। আজকে আমরা শালিমার স্টেশন থেকে সফর করতে চলেছি 12821 ধৌলি এক্সপ্রেসে। রাইট টাইমে ঠিক সকাল 9:15-তে ট্রেন ছাড়লো। যদিও এই ট্রেনের গন্তব্য পুরী, কিন্তু আমরা নামবো বালেশ্বরে। এই ধৌলি এক্সপ্রেস বালেশ্বরের আগে মাত্র 6টা হল্ট নেবে, আর যদি লেট না করে তাহলে 4 ঘন্টারও কম সময় আমরা পৌঁছে যাব। না 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস আমাদের পৌঁছানোর কথা ছিল এখানে, মানে বালেশ্বর স্টেশনে 12:58-তে। সেটা 25 মিনিট লেট করেছে, কিন্তু আমরা এবার আর একটুও লেট করব না, কারণ স্টেশনের বাইরে আমাদের জন্য হোটেল থেকে পাঠানো অটো অলরেডি ওয়েট করছে। তাছাড়া আগে থেকে বুক না করা থাকলেও কোনো অসুবিধা হবে না, কারণ স্টেশনের বাইরে থেকেও বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অটো, 4 হুইলার সবই পেয়ে যাবে। বালেশ্বর এমন একটা স্টেশন যেখান থেকে তোমরা বাগদা, দুবলাগড়ি, চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর, কুলডিহা, সিমলিপাল সহ আরো অনেক জায়গাতেই যেতে পারবে। এই দেখো, এত কিছুর মাঝে আমরা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলতে ভুলে গেছি। এই ট্রিপে আমরা দেবকুণ্ড আর পঞ্চলিঙ্গেশ্বর ও তার আশেপাশের বেশ কিছু জায়গা ঘুরে দেখতে চলেছি। তবে আপাতত হোটেলের দিকে যাওয়ার পথে বালেশ্বরের বিখ্যাত দুটো মন্দিরের দর্শন করে নেব। তাই প্রথমেই আমরা চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। বালেশ্বর স্টেশন থেকে এই মন্দিরের ডিস্টেন্স 7.5 কিলোমিটার মতো। অটোতে আমাদের এখানে আসতে সময় লাগলো মাত্র 15 মিনিট। এমনিতে শীতকাল বাদে মন্দির সারা বছরই ভোর 5টায় খোলে এবং দুপুর 12:30টায় বন্ধ হয়ে যায়। এরপর আবার বিকেল 4টের সময় খোলে, বন্ধ হয় রাত 8:30টায়। শুধুমাত্র শীতকালে সময়টা একটু পাল্টায়। সে সময় ভোর 5:15-তে মন্দির খোলে, বন্ধ হয় দুপুর 12:15-তে। বিকেল বেলায় আবার 3:45-টের সময় খোলে, বন্ধ হয় রাত 8:15-তে। সৌভাগ্যবশত এত দেরিতে পৌঁছেও আমরা ভালোভাবে দর্শন করতে পেরেছি, কারণ দুপুর 1:30টার দিকে কিছুক্ষণের জন্য মন্দির খোলে গোপীনাথকে ভোগ নিবেদন ও ভোগারতি করার জন্য। তবে মন্দিরের ভেতর ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করতে হলে তোমাদেরও বালেশ্বরের রেমুনাতে অবস্থিত এই মন্দিরে সশরীরে চলে আসতে হবে। শোনা যায় 13শো শতাব্দীতে রাজা নরসিংহদেব চিত্রকূট থেকে এই গোপীনাথকে রেমুনাতে আনেন। তবে সে সময় এই মন্দিরের নাম ছিল গোপীনাথ জিউ মন্দির। কিন্তু আজ থেকে প্রায় 500 বছরেরও আগে যখন মাধবেন্দ্র পরিপাদ এই মন্দিরে আসেন, তখন তিনি জানতে পারেন প্রতি সন্ধ্যায় এখানে দেবতাকে ক্ষীর নিবেদন করা হয় এবং তারও মনে বাসনা জাগে সেই ক্ষীরের স্বাদ গ্রহণ করার। যদিও পরক্ষণেই এরকম ভাবার জন্য তার অনুতাপ হয়, কিন্তু ভগবান নাকি স্বয়ং এখানে ভক্তের মনের ইচ্ছে পূরণ করার জন্য তারই ক্ষীর চুরি করে দিয়েছিলেন মাধবেন্দ্র পরিপাদকে। আর সেই থেকেই এই মন্দিরের নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এখনো প্রতি সন্ধ্যায় এভাবেই গোপীনাথকে ক্ষীর নিবেদন করা হয়। তোমরা চাইলে এখান থেকে ক্ষীরও কিনে নিয়ে যেতে পারো। সত্যি বলতে এই মন্দিরকে ঘিরে রয়েছে আরো অনেক গল্প ও ইতিহাস, তবে আজ সময় বড্ড কম, তাই ছোট্ট করে তোমাদের কিছুটা বললাম। মন্দিরের বাইরে জুতো রাখার জন্য আমাদের থেকে এখানে নেওয়া হয়েছে 5 টাকা করে, আর অটো পার্কিং বাবদ নিল 30 টাকা। এখন আমরা চলে এসেছি ইমামি জগন্নাথ টেম্পলে। বালেশ্বর স্টেশন থেকে ইমামি জগন্নাথ মন্দিরের দূরত্ব 10.5 কিলোমিটার মতো, আর ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে তো 6 কিলোমিটারেরও কম।
তাই মাত্র 12-13 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। ইমামি জগন্নাথ মন্দিরের একটা ভালো বিষয় হলো এখানে পার্কিং বা জুতো রাখার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না। ফ্রি শু স্ট্যান্ডে জুতো রেখে ভালোভাবে হাত এবং পা ধুয়ে এবার আমরা সিংহদ্বার থেকে মন্দিরে প্রবেশ করছি। প্রবলেম হচ্ছে এই মন্দিরটাও দুপুর 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায় আর খুলবে সেই বিকেল 4টে নাগাদ। কি আর করব, অটো দাদাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললাম। এত দূরে এসে জগন্নাথ দেবকে দর্শন না করেই চলে যাব তা তো হতে পারে না। মন্দির এখন বন্ধ থাকলেও এই হলে দেখলাম সবার বসার সুব্যবস্থা আছে। এখানেই হয়তো মন্দিরের নানা অনুষ্ঠানও হয়। ইমামি জগন্নাথ মন্দির খুব একটা পুরনো মন্দির নয়। ইমামি গ্রুপ 4300 স্কোয়ার ফিট জায়গার উপর এই মন্দির তৈরির কাজ শুরু করেছিল 2009 সালে। 2015 সালে যা সম্পন্ন হয়। মূল মন্দিরে তো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রয়েছেন। এছাড়াও এখানে মহাদেব, মা বিমলা, দেবী লক্ষ্মী, গণেশ এবং সংকটমোচন হনুমানজির মন্দিরও আছে। পুরো মন্দিরটাই তৈরি করা হয়েছে রেড স্টোন দিয়ে, তার উপরে করা হয়েছে অপূর্ব সব কারুকার্য। তাছাড়া মূল জগন্নাথ মন্দিরের ওপরের অংশটা অনেকটাই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো, তবে নিচের দিকটা আবার রথের মতো। দেখে মনে হচ্ছে যেন 4টে ঘোড়া এই বিশাল রথকে টেনে নিয়ে যাচ্ছে। মন্দিরের বাইরে দেখলাম বিনামূল্যে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। তাছাড়া ভোগ প্রসাদ নির্দিষ্ট কাউন্টার থেকে কিনে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। এভাবেই চারিদিকটা ঘুরে দেখতে দেখতে বেজে গেল বিকেল 4টে, আর 4টে বাজতেই মন্দিরের দরজাও খুলে গেল। আমরাও মন ভরে জগন্নাথ দেব, বলভদ্র এবং মা সুভদ্রার দর্শন করে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি ডিরেক্ট হোটেলের দিকে। আমরা আগামী 2 দিন স্টে করব পঞ্চলিঙ্গেশ্বরের গুরু শক্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ইমামি জগন্নাথ মন্দির থেকে এর ডিস্টেন্স অ্যাপ্রক্স 22 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। এদিকে সামনে পাহাড়ের দেখাও মিলতে শুরু করেছে, আর তোমরা তো জানোই পাহাড় দেখলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। অটোতে তোমরা যদি স্টেশন থেকে ডিরেক্ট হোটেলে চলে আসো তাহলে ভাড়া পড়বে 600 থেকে 800। আমরা যেহেতু মাঝে দুটো মন্দিরও দেখেছি তাই আমাদের 1100 টাকা বলা হয়েছিল, কিন্তু শেষে 900 টাকায় ফাইনাল করেছি। যারা এর আগে পঞ্চলিঙ্গেশ্বরে এসেছো তারা তো জানোই এই যে ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর লেখা গেটটা, এরপর থেকেই পর সব হোটেল, রিসর্ট, লজগুলো রয়েছে। তোমাদের আগেই বলেছি আমরা থাকবো গুরু শক্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, কিন্তু এবার বলবো রাদার দেখাবো এত অপশনস থাকতে কেন আমরা এই হোটেলটাকেই বেছে নিলাম। প্রথমে চলো রুমটা দেখাই। এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন ডিসেন্ট এসি রুম। মোটামুটি প্রয়োজনীয় সমস্ত জিনিসই দেওয়া হয়েছে রুমে, মানে 1-2 দিন ভালোভাবে কাটানোর জন্য যা কিছু বেসিক জিনিসপত্র প্রয়োজন সেই সব কিছুই রয়েছে। রুমের পাশাপাশি ওয়াশরুমটাও যথেষ্ট বড়, ক্লিন, সাথে 24 ঘন্টা গরম জলেরও ব্যবস্থা আছে। কি ভাবছো এগুলো তো সব জায়গাতেই থাকে? আগে না, এই যে ব্যালকনির সুন্দর ভিউটা, এটা কিন্তু তোমরা এখানকার অন্যান্য হোটেলে পাবে না, তাও আবার এত কম দামে। আমরা এই এসি রুমটা পার ডে 1200 টাকায় পেয়েছি। তোমরা পিক সিজনে এলে হয়তো দামটা একটু বাড়তে পারে। তাছাড়া প্রত্যেকটা ফ্লোরে এরকম সুন্দর কমন ব্যালকনিতে রয়েছে। ব্যালকনির কথা যখন উঠলোই, এই হোটেলের আরো দুটো সুন্দর জায়গায় চলো তোমাদের নিয়ে যাই। গুরু শক্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এই ছাদটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ছাদটা এতটাই অপূর্ব, স্পেশালি ছাদ থেকে পাহাড়ের পুরো ভিউটা এতটাই সুন্দর, যে কোনো মানুষ, বিশেষ করে আমার মতো পাহাড় প্রেমী মানুষের কাছে অবসর সময় কাটানোর এর থেকে ভালো জায়গা আর কিচ্ছু হতে পারে না। ছাদে এসে আরো একটা জিনিস দেখে ভালো লাগলো যে এখানে সমস্ত কিছু সোলার পাওয়ারে চলে। এদিকে আবার নিচেও রয়েছে খুব সুন্দর একটা গার্ডেন আর পার্কিং এরিয়া। গার্ডেনটা সবুজে ঘেরা, চারিদিকে বসারও জায়গা আছে। বন্ধু বা ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য এই জায়গাটাও বেশ ভালো। বাকি সব আবার পরে বলছি, আগে লাঞ্চটা সেরে নি, কারণ সন্ধে প্রায় হতেই যায়। এরপরে গেলে আর হয়তো লাঞ্চটাই পাবো না। এদের ডাইনিংটা আন্ডারগ্রাউন্ডে, খাবারের দাম যথেষ্ট রিজনেবল, অ্যাম্বিয়েন্সও ঠিকঠাক। ভেজ থালি নিল 90 টাকা করে, আর 6 পিস চিকেন 150 টাকা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে না নিতেই সন্ধে হয়ে গিয়েছিল। সত্যি বলতে সারাদিন এত ঘোরাঘুরির পর আর সন্ধেবেলা বেরোতে ইচ্ছে হচ্ছিল না, তাই রুমেই চা দিয়ে যেতে বললাম। 1 কাপ দুধ চায়ের দাম এখানে মাত্র 15 টাকা, তার উপর রুম সার্ভিস একদম ফ্রি। চা খেয়ে আরো কিছুক্ষণ রেস্ট নিয়ে রাত 9:30টার দিকে ডিনার করতে চলে এসেছি। আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে। রাতে নিয়েছি রুটি আর চিলি পনির। রুটি 7 টাকা করে পিস, আর চিলি পনির 180 টাকা। যাই হোক, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কাল সকালে।
গুড মর্নিং। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনে। গুরুশক্তি হোটেল থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পৌঁছতে পায়ে হেঁটে 20 থেকে 25 মিনিট মতো সময় লাগে। আমাদের হোটেল থেকে দুপা হাঁটলেই মন্দিরের পার্কিং, তারপরেই পরপর সব দোকান। যেহেতু আমরা অনেক সকাল সকাল যাচ্ছি তাই কয়েকটা ডালা আর কিছু টুকটাক দোকান বাদে বেশিরভাগ দোকানই এখন বন্ধ রয়েছে। সোজা এই পথ ধরেই প্রায় 10 মিনিট হাঁটার পর মন্দিরের গেট দেখতে পেলাম। শু স্ট্যান্ড ওপরে হলেও গেটের বাইরেই 5 বছরের ওপরের সবার থেকেই জুতো রাখার জন্য 5 টাকা করে নেওয়া হচ্ছে। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি, আর প্রায় 300টারও বেশি সিঁড়ি ভেঙে এখন আমাদের ওপরে উঠতে হবে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা নীলগিরির কাছে দেবগিরি পাহাড়ের উপর। সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাতে বেশি কষ্ট না হয় তাই একটু পরপরই দুধারে বসার জায়গাও করা আছে, মানে পায়ের সাথে মনে সামান্য জোর থাকলেই অনায়াসে ওঠা যাবে। একটা কথা বলে রাখা ভালো, আমরা আজ 6 জুন শ্যুটটা করছি, বর্ষা এখনো শুরু হয়নি। তবে আমি যা লেটুস তাতে ভিডিও এডিট করে আপলোড করতে করতে হয়তো বর্ষাও শুরু হয়ে যাবে। আর বর্ষাকালে স্পেশালি পুরো শ্রাবণ মাস জুড়েই প্রচুর ভক্তের সমাগম হয়। তাছাড়া শিবরাত্রি তো আছেই। এই সেই জুতো রাখার জায়গা যার জন্য নিচে আমাদের 5 টাকা দিয়ে টিকিট কাটতে হলো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির প্রতিদিন বিকেল 5টা 5:30 অবধি খোলা থাকে। শীতকালে হয়তো আরো কিছুটা আগে বন্ধ হয়ে যায়, কারণ এসব জায়গায় মাঝে মাঝে হাতি, ভাল্লুক কিংবা বিষধর সাপের দেখা মেলে, তাই সন্ধ্যের আগেই মন্দির বন্ধ হয়ে যায়। এই মন্দিরে মহাদেব ও প্রকৃতি যেন মিলেমিশে একাকার হয়ে গেছেন। বর্ষাকাল থেকে শুরু করে গরমের আগে পর্যন্ত প্রায় সারা বছরই তোমরা এখানে আসলে ঝর্ণার জলের মাঝে লুকিয়ে থাকা প্রাকৃতিকভাবে তৈরি 5টি শিবলিঙ্গকে ছুঁয়ে আশীর্বাদ নিতে পারবে। এখনো সব একই আছে, শুধু বৃষ্টিটা শুরু হয়নি বলে ঝর্ণা মিসিং। কিন্তু সবকিছুরই যেমন একটা ভালো দিক থাকে, ঝর্ণা নেই বলেই হয়তো আমরা এত ভালোভাবে সময় নিয়ে পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করতে পারলাম, এটাই বা কম কি। তাছাড়া তোমরা যদি এখানে এসে পুজো দিতে চাও তাহলে পাশে তারও ব্যবস্থা আছে। সকাল সকাল ভগবানের দর্শন করে অনেকখানি পজিটিভিটি নিয়ে ফিরছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এত সুন্দর জায়গাটাকে কেউ এভাবে নোংরা করো না। এই জায়গাটা তোমাদের না দেখালেই নয়, ঠিক আমাদের হোটেলের উল্টো দিকেই রয়েছে ভীষণ সুন্দর একটা জগন্নাথ মন্দির। তো চলো সেখানেই এবার তোমাদের নিয়ে যাই। আমি তো তোমাদের সবাইকে বলবো, যখনই তোমরা পঞ্চলিঙ্গেশ্বরে আসবে, যদি সম্ভব হয় অবশ্যই এই মন্দির থেকেও ঘুরে যাও। তোমরা যখন এখানে আসবে হয়তো বড় মন্দিরটাও কমপ্লিট হয়ে যাবে, তখন এই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকেও নতুন মন্দিরেই নিয়ে যাওয়া হবে। রুমে এসে পাহাড় দেখতে দেখতে দুধ চা আর আলুর পরোটা সহযোগে ব্রেকফাস্টটা ভালোই হচ্ছিল। 2 পিস আলুর পরোটার দাম নিল 70 টাকা, আর দুধ চা তো জানোই 15 করে। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তেই দেখি 10:30 বেজে গেছে। আজ আমরা চেক আউট না করলেও আরো বেশ কিছু দারুণ দারুণ জায়গা ঘুরে দেখবো, তাই আর মোটেই লেট করা যাবে না। তবে বেরোনোর আগে গুরুশক্তি হোটেলের ওনারের থেকে তোমরা এখানকার কমপ্লিট ডিটেলসটা একবার জেনে নাও। আমার হোটেলটা পুরো হিল ভিউ হোটেল, আর আপনি এসি, নন এসি আর এসি আর এসি 4 বেড ডরমেটরি এইভাবে রুম আছে, রেস্টুরেন্ট भी আছে। আপনি বালেশ্বর থেকে আসলে, বালেশ্বর থেকে ট্রেনে আসলে বালেশ্বর থেকে উতরে যাবে, আমি ট্রেন গাড়ি আছে, আমি নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। প্যাকেজ সিস্টেম भी আছে, ওইটাই করতে পারবে। আর মন্দির সবচেয়ে নিয়ারেস্ট, আমার হোটেল থেকে মন্দিরটা সবচেয়ে নিয়ারেস্ট, ওর পার্কিং के पास এখন থেকে হেঁটে যেতে পারবে, ज़्यादा দূর নেই, টোটাল 15 গিয়ে 20 মিনিট লাগবে। আর ফোন নাম্বারটা একটু বলবেন? আমার ফোন নম্বরটা 8457041721, और एक नंबर আছে 8917339701। ये नंबरे आप कॉन्टैक्ट करते पारें। থ্যাংক ইউ। জয় জগন্নাথ। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, আর লেট করা যাবে না, কারণ আজকে আমরা দেবকুণ্ড তো ঘুরবোই, তার সাথে আরো বেশ কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করব। তো আর দেরি না করে চটপট গাড়িতে উঠে পড়ি। দেবকুণ্ড
যাওয়ার অনেক দিনের ইচ্ছে আমার ফাইনালি এতদিনে পূরণ হতে চলেছে। এখান থেকে দেবকুণ্ডের ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার, পৌঁছতে মিনিমাম 2 ঘন্টা তো লাগবেই। দেবকুণ্ড বেসিক্যালি ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত আর এটা সিমলিপাল ন্যাশনাল পার্কের একটা পার্ট। আমাদের এই 4 সিটার গাড়িটাও গুরুশক্তি হোটেল থেকেই অ্যারেঞ্জ করে দিয়েছেন। আমরা দেবকুণ্ডের সাথে আরো দুটো জায়গা ঘুরবো, তাই সব মিলে মোট 2500 টাকা দিতে হবে। আগেই বলে রাখছি এই ভাড়াটাও পিক সিজনে একটু বাড়তে পারে। এছাড়া পাপ্পুদার নাম্বারটা তো আমি স্ক্রিনে দিয়েই দিলাম, তোমরা চাইলে ওনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেও ঘুরতে পারো। গাড়ি চলছে, চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছি, সবই পারফেক্ট। আর ঠিক এই সময় থেকেই শুরু হলো প্রবলেম। হোটেল থেকে বেরোনোর সময় ফোনে চার্জ ছিল 100%, রাস্তায় ভিডিও বানাতে বানাতে 80% মতো হয়ে যায়, যেটা খুবই নর্মাল। এবার দেবকুণ্ডের কাছে গাড়ি থেকে নেমে দেখি হঠাৎ 60% হয়ে গেছে। তাও ভাবলাম 60% চার্জে অ্যাটলিস্ট দেবকুণ্ডটা তো কভার হয়েই যাবে, তাই ভেতরে যাওয়ার টিকিটটা কেটে নিলাম। এমনিতে পার পার্সন এন্ট্রি ফি 20 টাকা করে, আর ব্যাটারি ভেহিকেলে গেলে পার হেড আরো 50 টাকা। এছাড়া বাইকেও যেতে পারো, সেক্ষেত্রে পার বাইক 20 টাকা করে লাগে। আমরা ওই ব্যাটারি অপারেটেড ভেহিকেল গুলোতেই যাবো, তাই পার হেড 70 টাকা দিয়ে টিকিট কেটে গাড়িতে বসে পড়লাম। দেবকুণ্ড এবং অম্বিকা মায়ের মন্দিরে যাওয়ার এই টিকিটগুলো লাস্ট দুপুর 3টে অবধি দেওয়া হয়, আর বিকেল 4টের মধ্যেই সবাইকে সেফলি আবার বাইরে নিয়ে আসা হয়। এটা সিমলিপাল ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভের একটা পার্ট, মানে বুঝতেই পারছো এখানে অন্যান্য বন্য জীবজন্তুর পাশাপাশি বাঘ মামাও রয়েছে। আর কিছুটা রাস্তায় আমরা গাড়িতে যাব, তারপর বাকিটা পায়ে হেঁটেই যেতে হবে। এ পর্যন্ত গাড়িতে আসতে আমাদের 20 মিনিট মতো সময় লাগলো। সিমলিপাল ট্যুরিজমের গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে, আর এখান থেকে বেশ খানিকটা পথ আমাদের এখনো হেঁটে যেতে হবে। তবে এখান থেকেই জায়গাটা এত সুন্দর লাগছে না, কি বলবো। ব্যাস সমস্যা শুরু, এবার চার্জ একদম 20% নেমে এলো। এখন তো আর কোনোভাবেই এখান থেকে ব্যাক করা সম্ভব নয়, তাই সমস্তটা মা অম্বিকার ভরসায় ছেড়ে এগোতে লাগলাম। একটু এগোতেই এতদিনের মনের ইচ্ছে চোখের সামনে এইভাবে পূরণ হতে দেখে কিছুক্ষণের জন্য জাস্ট স্পিচলেস হয়ে গেছি। অপূর্ব দৃশ্য। দেবকুণ্ড ওয়াটারফলের খুব বেশি ক্লিপিংস না নিতে পারলেও দু চোখ ভরে অনেকটা সময় দাঁড়িয়ে দেখলাম। অন্য যে কোনো ওয়াটারফলের মতোই এখানেও বর্ষাকাল থেকে শুরু করে গরমের আগে পর্যন্ত বেশি জল থাকে। তাও এখনো দেখো কত সুন্দর লাগছে। ওই যে ওপরে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাই দেবী অম্বিকার মন্দির। ওখানে পৌঁছানোর জন্য এখনো আমাদের অনেকগুলো স্টেপস উপরে উঠতে হবে। এখানকার জাস্ট আওয়াজটা তোমরা একবার শোনো। যে মন্দির দেখা যাচ্ছে ফাইনালি। বাবা, আমার তো অবস্থা একদম খারাপ, পুরো গলদঘর্ম অবস্থা। ঘন জঙ্গলের ভেতর হলেও মন্দিরটা খুবই ওয়েল মেনটেন্ড। মন্দিরে ঢুকতেই দর্শন হলো গণেশ আর হনুমানজির। মূল মন্দিরের ভেতরে রয়েছেন মা অম্বিকা, তবে সেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। এটা মায়ের সতীপীঠ, 51তম পীঠ। এখানে সতীর পা পড়েছে। অম্বিকা নামে মা এখানে পূজিত হয়েছে। আর আলাদা ঠাকুর বিন্যাসটা হচ্ছে বটুক ভৈরব, বটুক ভৈরবী, হর পার্বতী, অমৃতেশ্বর মহাদেব, আর কুলকুল্লা, ত্রিপুরা সুন্দরী, ভোগমালিনী, চক্রেশ্বরী, এমনি অনেক ঠাকুর পূজা পেয়েছে। মেন ঠাকুর হচ্ছে মা অম্বিকা। এখানে অম্বিকা রূপে মা পূজিত হচ্ছে। ঠিক এই মন্দিরের পেছন দিক থেকে নিচে নামছে দেবকুণ্ড ওয়াটারফল। এই দেবকুণ্ড দুটো ওড়িয়া শব্দ দেবা এবং কুণ্ড, এই দুয়ের সংমিশ্রণে তৈরি, যার মানে দেবদেবীর স্নানের জায়গা। এরপরে আমার ফোন সুইচ অফ হয়ে যায়, আর সেই সময় দেখতে পাই এখানকার বিখ্যাত জায়ান্ট স্কুইডল। সৌভাগ্যক্রমে আমার বান্ধবীর ফোন থেকে এই ছোট্ট ভিডিওটা পেয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এমন অদ্ভুত কাণ্ড, বাইরে এসে ফোনটা চার্জে বসাতেই আবার 5 মিনিটেই 55% চার্জ হয়ে গেল। ভিডিওর মাঝখানে ফোনের কথা বলে তোমাদের আর বারবার বোর করব না। একেবারে ভিডিওর শেষে আমি ফোন সংক্রান্ত যাবতীয় আপডেট দিয়ে দেব, তোমরা চাইলে ভিডিওর শেষে গিয়ে দেখে নিতে পারো। নেক্সট জায়গায় যাওয়ার আগে আমরা লাঞ্চটা করে নেব, তাই পাপ্পুদা একটা ডিসেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট দেখে দাঁড়ালেন। দেবকুণ্ড নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট ছিল, বিশ্বাস করো, কিন্তু কি করব, ফোনটা তো সাথ দিল না। যাই হোক, কি আর করা যাবে, এখন আপাতত একটা জায়গায় খাওয়া দাওয়া করতে এসেছি, দেখি মেনুতে কি আছে। আসলে মেনুতে যাই থাক না কেন, আমি হলাম ভেতো বাঙালি, তাই দুপুরবেলা ভাত ছাড়া আমার চলে না।
সে কারণেই একটা চিকেন থালি নিয়ে নিলাম 160 টাকা দিয়ে। খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এইবারে যাচ্ছি নীলগিরি জগন্নাথ মন্দির ও রাজবাড়ি দেখতে। দেবকুণ্ড থেকে এখানকার দূরত্ব যেমন প্রায় 52 কিলোমিটার, তেমনই এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মাত্র 9 কিলোমিটার দূরে। আমরা এই শ্যুটটা করছি রথের আগে আগে, তাই মন্দিরে ঢোকার মুখেই দেখতে পেলাম বিশাল এক রথ তৈরি হচ্ছে। এই রথের মোট 14টা চাকা। প্রতি বছর রথে করে নীলগিরি জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা যান নীলগিরি মৌসিমা মন্দির বা মাসির বাড়ি। যেটা জানতে পারলাম, এই নীলগিরি জগন্নাথ মন্দিরের ভেতরে মোবাইল একেবারেই অ্যালাউ করে না, তো জুতোর মতন ফোনও জমা রেখে আমরা ভেতরে ঢুকবো। ইচ্ছে থাকলেও মন্দিরের ভেতরে তো তোমাদের নিয়ে যেতে পারবো না, তাই বাইরে থেকেই কিছুটা দেখানোর চেষ্টা করছি। বাকিটা দেখার জন্য তো তোমরা জানোই কি করতে হবে, সশরীরে এখানে চলে আসতে হবে। মন্দিরের বাইরে গাড়ি রাখার জন্য নিল 30 টাকা, জুতো রাখার জন্য 5 আর মোবাইল জমা রাখার জন্য 10 টাকা করে। জগন্নাথ মন্দিরের পাশেই নীলগিরি রাজবাড়ি। এই রাজবংশেরই রাজা হরিচন্দন একসময় নীলগিরি জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন। নীলগিরি প্যালেস শুধুমাত্র একটা প্রাসাদ নয়, বরং রাজকীয় রাজ্য থেকে স্বাধীন ভারতের একটা অংশে এই অঞ্চলের যাত্রার প্রতীক। ভারতের প্রথম কৃষক আন্দোলনে এই প্রাসাদ ও শহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নীলগিরি রাজবাড়ি এতটাই পুরনো যে এটা তৈরির নির্দিষ্ট তারিখ জানা যায় না। অনুমান করা হয় 1500 সাল বা তারও কিছু আগে হয়তো এর পুরনো অংশটা তৈরি করা হয়েছিল, যা এখন প্রায় ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে। আর রাজবাড়ির এই তুলনামূলক নতুন অংশটা 1898 সালে তৈরি করা হয়। কনক দুর্গা মন্দির, রাধা কিশোর মন্দির, পবিত্র গুপ্ত বামফি আরো অনেক কিছু আছে এই রাজবাড়ির ভেতর। তবে বর্তমানে সাধারণ মানুষের জন্য প্যালেসের সমস্ত জায়গায় যাওয়ার বা ছবি তোলার পারমিশন নেই। অনেকখানি ভালো লাগার সাথে সামান্য মন খারাপ নিয়ে আজকের দিনটাও দেখতে দেখতে কেটেই গেল। দুটো দিন প্রতিবেশী রাজ্যে মন্দ কাটলো না, তাই তোমরাও আর কোনো রকম ভাবনা চিন্তা না করে চটপট একটা প্ল্যান বানিয়ে চলে এসো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ 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 ভিডিওটাকে লাইক করার পাশাপাশি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। বাই বাই। আমরা এর পরের দিন দুপুরবেলা 2:54 12822 ধৌলি এক্সপ্রেসে ব্যাক করেছিলাম, কিন্তু ফোনটা এতটাই প্রবলেম করছিল আর বেশি ভিডিও করিনি। ফোনের বিষয়ে তো আসছি, কিন্তু তার আগে বলি ট্রেনটা আমাদের যা ঝুলিয়েছে। এক তো প্রায় 2-2.5 ঘন্টা লেট করেছে, তার ওপর শালিমার পর্যন্ত পৌঁছইনি, তার আগেই সাঁতরাগাছিতেই নামিয়ে দিয়েছে। এরপর আমরা বাধ্য হয়েই অত রাত্রে এত ভারী ভারী লাগেজ নিয়ে আবার লোকাল ট্রেনে ফিরলাম। মানে যাওয়ার দিন ধৌলি এক্সপ্রেস যতটা ভালো ছিল, ফেরার দিন ততটাই খারাপ। বাড়ি ফিরে দেখি ফোনটা ধীরে ধীরে এরকম ভাবে ফুলে উঠছে। পরের দিন সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াতে ওরা বলে ব্যাটারি চেঞ্জ করতে হবে। এখন ফোনের ব্যাটারি চেঞ্জ করে নিয়েছি, আপাতত ফোন আর আমার মন দুটোই ভালো আছে। এটুকুই তোমাদের আপডেট দেওয়ার ছিল। এবার ফাইনালি টাটা।